এডিসি সাধারণ নির্বাচন, ধর্মনগরের উপনির্বাচন এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করল সিপিআইএম রাজ্য কমিটি। বুধবার রাজধানী আগরতলার মেলার মাঠ স্থিত দশরথ দেব ভবনের মিলনায়তনে এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই সভাকে ঘিরে সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ছিল বিশেষ আগ্রহ, কারণ সাম্প্রতিক নির্বাচনী ফলাফল, সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক সমীকরণ নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং দলের বর্ষিয়ান জনজাতি নেতা অঘোর দেববর্মা সহ রাজ্য কমিটির একাধিক শীর্ষ নেতা। দলীয় সূত্রে জানা গেছে, এডিসির সাধারণ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, তৃণমূল স্তরে কর্মসূচি, জোট রাজনীতির বর্তমান অবস্থান এবং বিরোধী রাজনীতিকে আরও শক্তিশালী করার কৌশল নিয়েই মূলত আলোচনা চলছে। অন্যদিকে ধর্মনগর উপনির্বাচনের ফলাফল এবং ভোট পরবর্তী পরিস্থিতিও বৈঠকের অন্যতম কেন্দ্রবিন্দুতে উঠে আসে। নির্বাচনের ফলাফলের রাজনৈতিক বার্তা কি, কোথায় সংগঠনের ঘাটতি ছিল, কোথায় জনসমর্থনের ইঙ্গিত মিলেছে, সেই সব নিয়েও বিশদ পর্যালোচনা করা হয় বলে খবর। ভোটের অঙ্কে যেমন হিসেব থাকে, তেমনি রাজনীতিতে থাকে অজুহাতের চাষাবাদ। তবে সিপিআইএম অন্তত বৈঠক করে হিসেব কষতে বসেছে, সেটাই বিরল শৃঙ্খলার নমুনা। পরে BB24 এর মুখোমুখি হয়ে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি জানান, বর্তমান পরিস্থিতি, মানুষের সমস্যা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং আগামী দিনে সংগঠনের আরও মজবুত করার লক্ষ্য নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে কর্মীদের আরও সক্রিয় হওয়ার বার্তাও দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে আগামী কয়েক মাস রাজ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সময়ের আগে নিজেদের সংগঠনকে ঝালিয়ে নিতে এবং রণকৌশল নির্ধারণ করতেই এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আপনাদের সামনে তুলে ধরবো ঠিক কি বলেছেন জিতেন্দ্র চৌধুরী। না, আজকে আমাদের রাজ্য কমিটির সভা মূলত এডিসি নির্বাচন আর ধর্মনগরের বিধানসভা নির্বাচনের উপনির্বাচনের তার পর্যালোচনা। সারা দেশের নির্বাচনের পর্যালোচনা তো আমরা এখানে করব না, এটা কেন্দ্র কমিটিতে করবে। তো ফলাফল যা হয়েছে তো আমরা সকলেই জানি, সারা রাজ্যের মানুষ জানে। তো এই ফলাফল যা হয়েছে, এটা আমাদের ফলাফল যদি আমাদের পক্ষেও যায়, আমরা যদি সেখানে খুব বড় বিজয়ও আমরা লাভ করি, আমরা সবসময়ই তার সমস্ত প্রেক্ষাপট চুলচেরা বিশ্লেষণ আমরা করি। আর এবার তো আমাদের ফলাফল ভালো হয়নি, স্বাভাবিকভাবেই সেই ব্যাখ্যা বিশ্লেষণ এটা আমরা করব এবং তার উপর দাঁড়িয়ে আগামী দিন আমাদের কী রাজনৈতিক স্লোগান হবে, সাংগঠনিক উদ্যোগ কী হবে, কর্মসূচি কী হবে, তার সাথে আসছে হলো সামনে ভিলেজ কমিটির নির্বাচন, তার প্রস্তুতি শুরু করা। এটাই হলো আজকে আমাদের মূল আলোচনার বিষয়। বিশেষ করে যেটা বললাম যে এই ফলাফলের পেছনে আমাদের দুর্বলতা কী এবং শত্রুপক্ষ তাদের এরকম ফল পাওয়ার কথা না, কিন্তু তারপরও তারা সে ফল হাসিল করেছে। এতে কি কি বিষয় এরা এটাকে কাজে লাগিয়েছে, এদের পক্ষে জোল টানার জন্য তারা ব্যবহার করেছে, এগুলো বের করতে হবে, জনগণের কাছে নিয়ে যেতে হবে। আর এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে সামনে আবার একটা রাজনীতি লড়াই আসছে ভিলেজ কমিটি, সেই ভিলেজ কমিটির এই প্রস্তুতি কী হবে, এটাই হলো আলোচনার বিষয়। কোনোভাবে তা তো হয়ই না, আমাদের দেশ তো সেই 50 দশকে নেই। প্রত্যেকটা মানুষ এই পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে নজর রাখে। তো আজকে যদি কেরালাতে আমাদের ফলাফল খুব ভালো হতো, পশ্চিমবাংলাতেও যদি আজকে বিজেপি না আসতো, তো স্বাভাবিক তার ঢেউ এখানে পড়তো। তো এটা আমরা অস্বীকার করি কীভাবে যে ভারতীয় জনতা পার্টির যে এই অপ্রত্যাশিতভাবে তারা আবার এদের সমস্ত ধরনের নেতিবাচক ভূমিকা সত্ত্বেও পশ্চিমবাংলাতে জয় হাসিল করেছে, আসামেও আবার ফিরে এসছে, এরকম একটা
সাম্প্রদায়িক সরকার, তো স্বাভাবিক তার একটা নেতিবাচক প্রভাব তো এখানে পড়বে। তো এগুলি মোকাবেলা করার জন্য আমাদের রণকৌশল কী হবে, এগুলি আমরা